সবাইকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। অদু স্যার আমাদের সাথে ৫ মিনিট পরে যুক্ত হবেন। আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি। মূলত আজকের অনুষ্ঠানটি আমরা এই কোভিড সময়ে আমাদের এনসিডি রিলেটেড যে সমস্ত পেশেন্টরা রয়েছে তাদের বাস্তবিক অবস্থাটা কেমন, তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করেছে বা তারা কিভাবে রোগীরা নিজেদের স্বাস্থ্য সেবার জন্য এই জিনিসটা আমরা আলোচনা করব। সাথে আপনারা যারা ডাক্তাররা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের নিজস্ব ব্যবস্থাগুলো আপনারা কিভাবে রোগীদেরকে সেবাগুলো দিয়েছেন, কি ধরনের সমস্যা আপনারা ফেস করেছেন, কি ধরনের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের কার্ডিয়াক রোগীদের জন্য প্রস্তুত ছিল এবং গ্যাপগুলো কি ছিল সেই বিষয়ে আমরা পলিসি লেভেল ডিসকাশন গুলো করতে চাই। তো আমি অনুষ্ঠানের শুরুতেই আমি ডাক্তার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। ডাক্তার কাজী রুবেল ভাই, আপনি একটু আপনার পরিচয়টা যদি আমাদের সবার সামনে একটু বলেন তাহলে আমাদের জন্য আলোচনা করাটা সুবিধা হবে, এবং সেই সাথে সাথে যদি আপনার আলোচনা যে আপনার দৃষ্টিতে রোগীরা তারা কিভাবে কোভিড অবস্থায় তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে কোপ করেছেন এবং তাদের কি ধরনের সমস্যা হয়েছে, এবং আপনাদের ক্ষেত্রেও রোগীদেরকে প্রাইভেট চেম্বারে অথবা হাসপাতালে সেবা দিতে গিয়ে আপনাদের কি ধরনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করেন। রুবায়েত আনোয়ার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেকজন ডিরেক্ট টিচার আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রুবায়েত আনোয়ার। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বর্তমানে কাজ করছি। বাট কোভিড সিচুয়েশন আসার পরপরই বা প্যান্ডেমিকটা আসার পরপরই সরকারের একটা বিশেষ অর্ডারের মাধ্যমে আমি বর্তমানে এখন কাজ করছি কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাজ এ কনসালটেন্ট মেডিসিন হিসেবে। তো প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিকটায় গত মার্চে যখন আমি সরাসরি কোভিড রোগীদের সংস্পর্শে যাই, দ্যাট মিনস ওদের সেবার ব্যাপারটা যখন আমাকে আমি যখন দায়িত্বভার নেই, তখন আসলে এক ধরনের চিত্র ফেস করেছি। আর রিসেন্ট 5th সাইকেল যখন আমি শেষ করে আসলাম তখন একরকমটা পেয়েছি। প্রথম দিকটায় আমাদের কাছে যে রোগীগুলো আসতো সেই রোগীগুলোতে আমার যেটা অবজারভেশন ছিল, সেখানে আমরা ইয়াং পেশেন্টদের একটা গ্রুপকে পেয়েছিলাম যে তাদের বেশিরভাগের বয়স যেটা ছিল যে বিলো 40 ইয়ার্সের মতো। কিন্তু রিসেন্ট যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি বা এখন যেটা চলছে সেটা হচ্ছে যে আমার ইনস্টিটিউট যেটা আমি এখন কাজ করছি সেটার কথা বলছি, সেখানে দেখা যাচ্ছে 40 অ্যাবাভ পেশেন্ট, এবং দেখা যাচ্ছে যে মাল্টিপল কোমরবিডিটিসের পেশেন্টগুলো এখন বেশি ভর্তি হচ্ছে। এবং ওইখানে যদি দেখা যায় তাহলে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যাদের আপনার কার্ডিওভাস্কুলার অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজের ভিতরে হাইপারটেনশন এবং ডায়াবেটিস রয়েছে, তাদের হসপিটাল স্টে এবং তাদের দেখা যাচ্ছে যে মর্টালিটিটা আমরা বেশি পাচ্ছি কম্পারেটিভলি টু দ্য আদার্স। তো আমি আমার গত 5 মাসে কার্ডিওভাস্কুলার অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজের সাথে কোভিডের যে কেসগুলো আমরা কয়েকটা জাস্ট একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিছু পেশেন্ট, 2টা পেশেন্ট বা তিনটা পেশেন্ট পেয়েছিলাম কার্ডিওভাস্কুলার রিলেটেড, যেটা হচ্ছে যে তারা অন দ্য 5th or 6th ডেতে দেখা গেছে, যদিও আমাদের ওখানে আপনার ইকোর ফ্যাসিলিটিটা ওরকম ছিল না, ইসিজি করার ফ্যাসিলিটিটাও অতটা বিল্ড আপ করতে পারা যায়নি। তো বাট দেখা গেছে যে 6
ডে অর 7 ডেতে আমরা এরকম 2টা পেশেন্ট পেয়েছিলাম যাদের ট্রোপোনিন লেভেল 99 পার্সেন্টাইলের থেকে বেশি ছিল। দ্যাট মিনস আমরা পেশেন্টকে যদিও আমরা কোনো ধরনের জাস্ট আমরা অবজারভেশনে রেখেছিলাম, আমরা কোনো ধরনের ইন্টারভেনশন করতে হয়নি, জাস্ট অবজারভেশনে রেখেছিলাম। এবং 2টা পেশেন্ট পেয়েছিলাম যারা ব্র্যাডিকার্ডিয়া নিয়ে প্রেজেন্ট করেছিল আমার সময়টাতে আমি দেখেছি। তো অন দ্যাট যেটা ছিল যে 5th ডে এবং একজন ছিল 11 ডেতে, বাট ওরা ফলো আপে ধীরে ধীরে ইমপ্রুভ করেছে উইদাউট এনি ইন্টারভেনশন ছাড়াই। আর 2টা পেশেন্ট আমরা পেয়েছি যাদের হচ্ছে আপনার একটা ডিভিটি নিয়ে প্রেজেন্ট করেছিল, বিশেষ করে একজন ফিমেল, শি ওয়াজ 57 years old lady. She is diabetic and also hypertensive. And then we will treat her according the protocol of deep vein thrombosis. And আর আরেকটা ইস্যু যেটা আমাদের মডারেটর আমাদের কাছে জানতে চেয়েছেন, আমিও যদি এখনো চেম্বার ওরকম শুরু করিনি, চেম্বারটা কোভিডের কারণে হয়তো বন্ধ আছে, চেম্বারের এক্সপেরিয়েন্সটা ওরকম শেয়ার করতে পারছি না। আর আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে যাদের আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে, তাদের হসপিটাল স্টে, হসপিটাল ডিউরেশন এবং তাদের রিকভারি নর্মাল পিপলের থেকে যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো নেই তাদের থেকে ল্যাগ বিহাইন্ড। দ্যাট মিনস তারা অনেক দেরিতে রেসপন্স করছেন, অথবা তাদের রেসপন্স অফ ট্রিটমেন্টটা নর্মাল যারা আছেন তাদের থেকে কম। এই আমার এতটুকু অভিজ্ঞতা আমি আসলে। প্রবোধ ভাই, আমরা আপনার কাছে আসবো। আমি একটু এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে শিশির ভাই আছেন, শিশিরকে বসা। স্যার, আপনার কাছে আমরা এখন একটু প্রশ্ন আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার ভিডিওটা যদি একটু চালু করতেন শিশির। হ্যাঁ, চালু করে দিয়েছি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? একটা জিনিস একটু আপনার অভিজ্ঞতা থেকে, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। আমি আপনার অভিজ্ঞতা থেকে একটা জিনিস শুনতে চাই। আমরা আজকে আলোচনাটা কার্ডিয়াক ডিজিজের ভিতরে, কার্ডিয়াকের সাথে কোভিড এর ভিতরে রাখতে চাই। আমি একটা কেস স্টাডি শুনতে চাই, যে কেস স্টাডিটাতে একটা পেশেন্টের টোটাল আউটকাম এবং এখানে হসপিটাল ম্যানেজমেন্ট, কারণ হসপিটাল প্রিপারেশন এন্ড ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে যদি আপনি বলেন, যেমন মনে করেন যে কার্ডিয়াক পেশেন্টের যে সমস্ত ইনভেস্টিগেশন করা দরকার হয়, যে সমস্ত টেস্টগুলি করা দরকার হয়, ইসিজি, ইকো বা অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো যদি একটু বলেন। আপনি এখন কোন হসপিটালে কাজ করছেন সেটা একটু আমাদের সাথে প্রথমে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আমি সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আমি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো এখানে আমাদের একটা ডেডিকেটেড কোভিড-19 পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য একটা হাসপাতাল আছে, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এখানে মোটামুটি মাঝে মধ্যেই বিশেষ করে যেগুলো ক্রিটিক্যাল পেশেন্ট বা ভিআইপি পেশেন্ট সেগুলোকে সরজমিনে দেখতে যেতে হয়। প্লাস এমনি টেলিফোনে বা টেলিমেডিসিন হিসাবে অনেক পেশেন্টেরই আমার চিকিৎসা দিতে হয়। প্লাস প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে এখান থেকে যে আইসিইউতে বা ভর্তি রোগীর ক্ষেত্রেও আমার পরামর্শ দিতে হয়। তো যাই হোক, আপনি আমার অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমি আমার জিনিসটা দুই ভাগে ভাগ করে বলবো, কিছু অভিজ্ঞতা বলবো আর কিছু এনসিডির সাথে কোভিড-19 এর ইন্টারাকশন আমার পার্সোনাল কিছু মানে থটস শেয়ার করব। তো প্রথমে যেটা পূর্ববর্তী বক্তা বলে গেছেন তার মানে কথার সূত্র ধরে বলতেছি যে এনসিডি যেগুলো আছে, কোমরবিড কন্ডিশনস যেগুলো আছে, সে সমস্ত ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা রয়েছে, মানে যেটা হয়েছে অলরেডি, যে তাদের ক্ষেত্রে মানে পেশেন্টের হাসপাতালে ভর্তি হওয়া, বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করা এবং তাদের হাসপাতাল স্টে বেশি, এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এখন পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি যারা বেশ বয়স্ক এবং ওবেস পেশেন্ট, তাদের মোটামুটি দেখা যাচ্ছে যে তাদের একটু খারাপের দিকে তারা যাচ্ছে বিশেষ করে। তো একটা পেশেন্টের কথা বলি,
উনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, ওনার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, উনি ওবেজ ছিলেন। স্যারের অ্যাকচুয়ালি কোভিড-19 ধরা পড়ার পরেও উনি বাসায় ছিলেন, বাসায় অক্সিজেন দিয়ে উনি বাসায় থাকার চেষ্টা করছিলেন এবং বেশ লেটে উনি হাসপাতালে ভর্তি হন। তো হাসপাতালে ভর্তি হওয়ার পরে তখন দেখা গেল সিটি স্ক্যান করে লাঙের বেশ কিছুটা মানে বেশি ইনভলভ হয়ে যায়, লাঙের প্রায় 60% ইনভলভ হয়ে গেছে। তারপরে সাইটোকাইন রিলিজ সিনড্রোম মানে এবং ইত্যাদি, ট্রোপোনিন আইও বাড়তে শুরু করে। তো যাই হোক, আলটিমেটলি সকল চিকিৎসা দেওয়া সত্ত্বেও, স্টেরয়েড, অ্যান্টিকোগুলেন্ট সব দেওয়া সত্ত্বেও স্যারকে বাঁচানো সম্ভব হয় নাই এবং আইসিইউতেও স্যার ছিলেন বেশ কিছুদিন। এখান থেকে এরকম ধরনের বেশ কিছু কেস বলা যায় যাদেরকে হয়তো আর্লি ভর্তি করার কারণে তাদেরকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি। যেমন আর্লি অ্যান্টিকোগুলেন্ট যদি দেওয়া হয় তাহলে তাদেরকে কিন্তু মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেভ করা সম্ভব হয়ে গেছে। তো এখান থেকে আমার একটা মানে যেগুলা বললাম রিফ্লেকশনস, সেগুলো আমি বলি। রিফ্লেকশনস নাম্বার 1 হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি এবং এইজিং, ওল্ড এজ, এদের একটা কিছু কমন ডিনোমিনেটরস থাকে। সেগুলো হচ্ছে যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন বা আর্টারির যে এইজিং প্রসেসগুলা, বলা হয় যে এ ম্যান ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হিজ আর্টারিস। তো তার যে ক্যালেন্ডারের যে বয়স যাচ্ছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ভাস্কুলার এজ। তো তার মধ্যে যে পরিমাণ ক্রনিক ইনফ্লামেশন বা এন্ডোথেলিয়াল ডিসফাংশন আগে থেকেই থেকে থাকে, সেটা যদি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার কোভিডের যে কমপ্লিকেশনস গুলা সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা হচ্ছে একটা, এবং এই জন্যই হয়তো তাদের জটিলতাগুলো বেশি হয়। এটা হচ্ছে আমার একটা ইনফারেন্স, এবং এটা তো অবশ্যই মনে হয় অবশ্যই ট্রু। আরেকটা হচ্ছে যে যাদের আগে থেকে কোমরবিড কন্ডিশনস গুলো আছে তাদেরকে তাদের আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আর্লি সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট, তার মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন পর্যায়ে আছে সেটা নিরূপণ করে early appropriate intervention and monitoring and follow-up is paramount importance for saving this kind of patients. তো appropriate therapy, যেটা evidence based therapy যতটুকু আমরা দিতে পারি সেটা যাতে দেওয়া হয় আর্লি, এবং তাদের ফলো আপ, এবং যখন অ্যাপ্রোপ্রিয়েটলি তাকে ভর্তি করা দরকার হাসপাতালে ওই সময় যেন সে ভর্তি হয়ে সঠিক চিকিৎসা যেটা দরকার সেটা সে যাতে পায়। এই দুইটা হচ্ছে আমার ইনফারেন্স। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেটা হেলথ সিস্টেমের পার্সপেক্টিভ থেকে, যেমন মনে করেন যে কার্ডিয়াক পেশেন্ট হলে তো তার ইসিজি করা যদি এমার্জেন্সি হয়, বা আপনার অনেক পেশেন্টের ইকো করার প্রয়োজন হতে পারে, বা অন্যান্য ইনভেস্টিগেশনের প্রয়োজন হতে পারে, এইগুলো করতে গিয়ে আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট প্রবলেম আপনারা করেছেন কিনা, বা এই টুলস গুলো অ্যাভেলেবেল ছিল? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এখানে যেমন ধরেন ট্রোপোনিন আই করা সম্ভব, ট্রোপোনিন আই এবং ব্লাড রিপোর্টস গুলা কিভাবে করা সম্ভব হয়, ডিডাইমার অ্যাভেলেবল ইজিলি মোটামুটি হয়। সরকারিভাবে সবগুলা ফেসিলিটি নাই, তো কিছু কিছু প্রাইভেট সেক্টর থেকে এটা করানো হয়েছে। আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো, যে সমস্ত কেস ম্যানেজমেন্টে তারা যেগুলো ফেসিলিটি সরকারিভাবে নাই, তারা বাইরে থেকে টেস্টগুলো করেছে। সমস্যা হয়েছে ইকোকার্ডিওগ্রাফি, তখন এই শ্বাসকষ্টের মধ্যে ধরেন নিউমোনিয়া কন্ট্রিবিউশন কতটুকু, কার্ডিয়াক কোনো কম্পোনেন্ট আছে কিনা সেটা জানার জন্য অনেক সময় ইকোকার্ডিওগ্রাফি করার প্রয়োজন হয়। সেই ইকোকার্ডিওগ্রাফি করাটার একটা লিমিটেশন থেকে যায়। এবং ধরা যাক কোনো পেশেন্টের ডিপ ভেইন থ্রোম্বোসিস আছে কিনা সেটা দেখার জন্য যদি আমি ডুপ্লেক্স স্টাডি করতে যাই, বা পালমোনারি এম্বোলিজম দেখার জন্য যদি করোনারি সিটিপি করার, যদি সিটিইপি যেটা করার যে ইন্ডিকেশন যদি থাকে, সেটার একটা লিমিটেশন থেকে যায়। তো এক কথায় বলতে গেলে যে সফিস্টিকেটেড যে ইনভেস্টিগেশন গুলা সেগুলা করার লিমিটেশন আছে। আমি আপনার কাছে আবার আসবো কাজী রুবায়েত আনোয়ার স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? রুবায়েত আনোয়ার স্যার, রুবায়েত আপনি কিছু বলতে চাচ্ছিলেন?
আমরা রুবায়েতকে লাইনে পাচ্ছি না, আমি আবার রুবায়েতের কাছে ফিরে আসব। আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হয়েছেন। আমি এখন একটু বিনীত অনুরোধ করব নজরুল ইসলাম স্যারকে তার অভিজ্ঞতা থেকে একটু জানার, যেখানে আমি শিশির স্যার বললেন যে অনেক পেশেন্ট টেলিমেডিসিনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে সার্ভিস নিয়েছে। আপনার অভিজ্ঞতাতে মোবাইল ফোন সার্ভিসে পেশেন্টদের, কার্ডিয়াক রিলেটেড পেশেন্ট যারা বা হাইপারটেনশন রিলেটেড পেশেন্ট যারা, তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন ছিল, বা আপনারা সার্ভিসটা দিতে গিয়ে আপনাদের অভিজ্ঞতাটা কেমন হয়েছে? আমি বিনীত অনুরোধ করছি নজরুল ইসলাম স্যার আপনাকে একটু বলার জন্য। আপনার ভিডিওটা যদি স্যার একটু অন করে নেন, নজরুল ইসলাম স্যার। রুবায়েত, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি কি একটু বলবেন আপনার পয়েন্টটা? আমি আমি একটু জাস্ট যদি অ্যাড করি, আমাকে যদি একটু সময় দেওয়া হয় 1 মিনিট, সেটা হচ্ছে ধন্যবাদ শিশির স্যারকে যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্যার সামনে এনেছেন। তো স্যারের যে একটা কথা সূত্র ধরেই বলছি যে আসলে হসপিটালের শুরুতেই যদি আমরা পেশেন্টদেরকে সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করে আমরা যদি ট্রিটমেন্ট প্রোটোকল সাজাতে পারি বা পেশেন্টকে যদি ওই সময় দিতে পারি, তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পেশেন্টের রেসপন্স রেটটা খুব ভালো। যেমন হচ্ছে আমি যদি মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল আমরা যদি ট্রায়ালস ওখানে বসেই আমরা যেটা করতে পারি, তাহলে আমার মনে হয় বেশ ভালো। আর আরেকটা ইস্যু হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টেরয়েড অ্যান্ড লো মলিকুলার হ্যাপারিন, অ্যাজ আ স্টেরয়েডটা না বাট লো মলিকুলার হ্যাপারিন, আমার কাছে যেটা মনে হয়েছে ইটস এ ম্যাজিক, সিম্পল ম্যাজিক অ্যান্ড উইথ অক্সিজেন। And steroid, it is depends on the severity of the class, but my case অনেক ক্ষেত্রে যেটা দেখেছি যে লো মলিকুলার heparin দিলে পেশেন্টদের রেসপন্স রেট irrespective of status of the patient it was আরেকটা ইস্যু হচ্ছে হসপিটালের যে সেটিংয়ের কথা বলতে চেয়েছিলাম, সেটা খুব ডিফিকাল্টি ফেস করেছে যারা ডক্টররা। সেটা হয়তো একটা ইসিজি লাগবে, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা ইসিজি করতে পারিনি আসলে। তো এখন কিছুটা কষ্ট ঘুচেছে, এখন ইসিজিটা করা যাচ্ছে, ব্লাডের রিপোর্টগুলো এখন হচ্ছে। তবে একটা ডিফিকাল্টি থেকেই যাচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ যদি কারো ডিবিটি হয়ে থাকে বা সাসপেশন করে থাকি, তাহলে আমার কিন্তু কোনো ইমেজিং এর হেল্প পাচ্ছি না। আমাকে পেশেন্টের কিছু সিম্পটম, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, কিছু স্কোরিং করে, একটা স্কোরিং যদিও আলটিমেটলি আমাকে ওইভাবে একটা ডিসিশন নিতে হচ্ছে। ডিরেক্টলি কোনো এভিডেন্স আমি ইমেজিং এর মাধ্যমে পাচ্ছি। ধন্যবাদ রুবায়েত, আপনার এই সুন্দর শেয়ারটা করার জন্য এবং আপনার অভিজ্ঞতাটা ইন টার্মস অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা আমার মনে হয় যে আমরা ডকুমেন্টেশনে আপনার এই সাজেশনগুলো আমরা ইনক্লুড করব। আমি এখন একটু মনোয়ারুল ইসলাম কাছে আসতে চাই। স্যার, আপনার অভিজ্ঞতাটা একটু আমরা জানতে চাই যে আপনার কোনো কেস আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন কিনা। এবং আমরা দেখেছি যে অনেক কার্ডিওলজিস্ট আপনার এবার কোভিড এর সময় ইনফেক্টেড হয়েছে, মারাও গিয়েছেন কার্ডিওলজিস্ট প্রথম দিকে। সেই অভিজ্ঞতা যে কার্ডিওলজিস্টরা কেন মারা গেল সেটি যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। এবং সাথে আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই যে এই টেলিমেডিসিনে আপনারা টেলিমেডিসিন সার্ভিস মানুষকে কার্ডিয়াক রিলেটেড ডিজিজের বা হাইপারটেনশন রিলেটেড ডিজিজের সার্ভিস দিয়ে আপনাদের অভিজ্ঞতাটা কেমন এবং মানুষের অ্যাকসেপ্টেন্সটা কেমন? ধন্যবাদ আপনাকে। আমার হয়তো ভয়েসটা একটু ইনডিস্টিংক্ট হতে পারে, কারণ হচ্ছে যে আমি আসলে এই মুহূর্তে চেম্বারে এবং কোনো অসুবিধা নেই। বলেন এবং আলটিমেটলি
বেশ কয়েকজন মারা গেলেন। আসলে আমি তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কাজ করছি অ্যাসোসিয়েট প্রফেসর কার্ডিওলজি হিসাবে, এবং আমি সত্যি কথা বলতে কি এই কোভিড এর প্রায় শুরু থেকে আমি সব হেলথ কেয়ার ওয়ার্কাররা, ডাক্তার, নার্স এবং নন ডক্টর স্টাফ যারা এফেক্টেড হয়েছেন মোটামুটি সবারই আমি খোঁজ খবর রেখেছি। তো তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম দিকে আক্রান্তের হারটা অনেক বেশি ছিল। এটার একটা কারণ হইতে পারে যে আসলে ঠিক কতটুকু মানে সচেতন কিংবা কতটুকু চেষ্টা করা উচিত এটাকে প্রিভেন্ট করার জন্য প্রথমে বুঝে উঠতেই হয়তো খানিকটা সময় লেগে গেছে, যার জন্য তখন প্রথম দিকে বেশ বেশি সংখ্যক হারে ডাক্তার, নার্স কিংবা অন্যান্য হচ্ছে যে ঠিক যতটুকু যেভাবে প্রিকশন নেওয়া উচিত, পিপি বলেন কিংবা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা বলেন, যেভাবে মেনটেন করা উচিত প্রথম দিকে কিন্তু ঠিক ওইভাবে করা হয়নি। সেটা হইতে পারে যে সচেতনতার অভাব, অথবা যথেষ্ট পরিমাণ প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ হয়তো বা ওইভাবে ছিল না কিংবা ম্যানেজ করা যায় না, বিভিন্ন কারণেই। তো সেসব কারণে প্রথম দিকে কিন্তু আক্রান্তের হার অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই হারটা কিছুটা কমে আসলো, আগের মতো ঠিক অত হলো না, এবং মাঝখানে অনেক কমে গেছিল। রিসেন্টলি আবার হয়তো আগের চেয়ে একটু মানে বেশি মনে হচ্ছে আমার কাছে যে আক্রান্ত হচ্ছে। তো এইটা এখন অনেকটাই সচেতন, অনেকেই বেশ চেষ্টা করছে, কিন্তু তারপরেও আবার পাশাপাশি এটাও সত্য যে আগের চেয়ে কিন্তু একটা নির্লিপ্ততা চলে আসছে, কিছুটা শৈথিল্য দেখা যাচ্ছে, যে ঠিক মাঝখানে যত স্ট্রিক্টলি সবাই মেনটেন করতো এখন যেন আমার কাছে মনে হচ্ছে যে সেইটাতে একটু ভাটা পড়েছে। সেটা হইতে পারে এমন যে আমাদের সার্বিক যে দৃষ্টিভঙ্গি সেটার কারণেও হয়তো এটার ফলে পেশেন্টদের মধ্যেও যেমন এখন তেমন খুব একটা দেখি না সচেতনতা কিংবা অত ওই পরিমাণ স্ট্রিক্ট যে একটা সেফটি মেজার নেওয়া সেটা ঠিক নিচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাঝখানে আমরা দেখতাম শুরু এবং তারপরের দিকে হসপিটালে আগত রোগীর সংখ্যা একদম কমে গেছিল। আমার তো মনে হতো যে ধরেন নর্মাল যে রুটিন অ্যাডমিশন আমাদের হইতো তার প্রায় 1/5 অথবা 1/4 কিংবা আরো কমও মাঝে মাঝে মনে হতো যে পেশেন্ট আসতেন, ভর্তি হইতেন কিংবা আউটডোরে আসতেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আগের কাছাকাছি ভিড় হয়ে গেছে, এবং একেবারে হসপিটালে ফ্লোরিং পর্যন্ত হচ্ছে। তার সাথে প্রতিটা রোগীর সাথে তার আবার অ্যাটেন্ডেন্ট থাকে, এবং অনেকেরই দেখা যাচ্ছে যে মাস্ক পরারও তেমন কোনো খুব একটা আগ্রহ কিংবা চেষ্টা আছে বলে মনে হচ্ছে না। হয়তো পড়ছে না, আমরা গেলে বলায় হয়তো মাস্কটা তাড়াতাড়ি কোথা থেকে বের করে এসে জরাজীর্ণ একটা মাস্ক অথবা কোনো কোনো ক্ষেত্রে ভালো মাস্কই ব্যবহার করছে। আবার যখনই আমরা সরে গেলাম তখন হয়তো এটা সরাই ফেললো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আবার একটা ভাটা দেখা যাচ্ছে, ভাটা পড়েছে। আর টেলিমেডিসিনের ব্যাপারটা, টেলিমেডিসিন আসলে আমরা যতই বলি আমাদের দেশের মানুষ ঠিক এখনো ওইভাবে গ্রহণ করতে শেখে নাই। টেলিমেডিসিনে যেটা হয় যে পেশেন্ট আসবে, কথা বলবে, শুনবে, ডাক্তার সাহেব একটু প্রেসার দেখবে, একটু বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখবে, এগুলো এক্সপেক্ট করে। এখন টেলিমেডিসিনের আইডিয়াটা যখন দেওয়া হলো কিংবা আমরা শুরু করলাম, তখন দেখা গেল যে খুব একটা এটা ব্যাপারে খুব একটা আগ্রহও নাই, স্যাটিসফাইডও নাই। আবার কিছু উল্টা চিত্র দেখা যায়, কিছু মানুষ, কিছু পেশেন্ট আছেন যারা হয়তো বেশ কনসাস, সচেতন। ওনারা কিন্তু যখন আমরা চেম্বার রিসেন্টলি শুরু করলাম, একটা গ্রুপ কিন্তু এখনো আসছেন না, মানে ওনারা ভাবছেন যে আমার যে সামান্য অসুবিধা আছে অথবা মোটামুটি যেভাবে চলছে চলি, ডাক্তার সাহেবের চেম্বারে গেলে কিন্তু আমি আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকবে। এটা ওনারা কিন্তু ঠিক বুঝতে পারছেন, কিন্তু এই সংখ্যাটা কম। বেশিরভাগই আবার আসছেন, এখন ওনারা চাচ্ছেন ওনাদের কাছে যাই, দেখি, ডিল করি এভাবে। যদিও আমরা হয়তো সবাই কিছুটা কনজারভেটিভ, আমরা একটু দূর থেকে পেশেন্ট দেখছি, সরাসরি টাচ না করার চেষ্টা করছি। অন্যান্য মেজার গুলা, পালস অক্সিমেট্রি সহ অন্যান্য প্যারামিটার, ব্লাড প্রেশার, এগুলো দেখে হয়তো আমরা মোটামুটি ভাবে অ্যাসেস করার চেষ্টা করছি। তো তাতে যে সবাই খুব একটা এখন ডিসস্যাটিসফাইড তা কিন্তু না, এটা অনেকটা মেনেও নিয়েছে যে হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতিতে এটা হয়তো মেনে নিয়েই আমাদেরকে আপাতত আগাইতে হবে। তো সব মিলে এখন আমার কাছে মনে হয় যে আহ, আগের চেয়ে আহ, মানে নিরাপত্তার ব্যাপারটা অনেকটাই অবহেলিত। মানুষ বেশি মাত্রায় আসছেন, আক্রান্তও হচ্ছেন, আবার পাশাপাশি হয়তো মৃত্যু হার আগের চেয়ে বোধহয় একটু কমে যাচ্ছে, সেটাও সত্য। যার জন্য যারা মারা যাচ্ছে তারা হয়তো কোমরবিডিটি বেশি থাকার জন্য আলটিমেটলি মারা যাচ্ছে। তো সামনে আরো বোঝা যাবে যে এটার ফলটা কি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আমি এখন একটু শাহাব আহমেদ, ডাক্তার শাহাব আহমেদ স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের যদি আপনার একটা কেস স্টাডি শেয়ার করেন কার্ডিয়াক রিলেটেড পেশেন্ট এবং কোভিডে, তাহলে আমরা একটু বুঝতে চাই যে আপনার অভিজ্ঞতাটা কেমন কেসটা ম্যানেজ করতে গিয়ে। সেই সাথে সাথে একটু ওষুধের প্রাপ্তি, তার মানে কার্ডিয়াক রিলেটেড যে সমস্ত ওষুধের প্রয়োজন হয়, সেই ওষুধের প্রাপ্তিটা মানুষের কেমন ছিল বলে আপনি মনে করেন, বা ওষুধের মূল্যর ক্ষেত্রে এটা এই কোভিড এর সময় কি কোনো ওষুধের মূল্যর কোনো তারতম্য হয়েছিল কি? শাহ আহমেদ, আপনাকে একটু বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার শাহাব আহমেদ। আমি মেডিসিনে সহকারী অধ্যাপক হিসেবে আছি দিনাজপুরের এম আব্দুল রহিম মেডিকেল কলেজে। এটা পূর্বতন দিনাজপুর মেডিকেল কলেজ নামে পরিচিত। আমাদের এখানে আসলে কোভিড পেশেন্টের সংখ্যা মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি একটু অন্যভাবে বলি জিনিসটা। প্রথমে আমাদের যে আইসোলেশন ছিল, আইসোলেশনে খুব সীমিত সংখ্যক রোগী থাকতো, সব বেড ফিল আপ হতো না। সে আইসোলেশন থেকে ফ্লু কর্নার করা হলো। মানে ফ্লু কর্নার যেটা ছিল সেখানে এখন কোভিড পেশেন্ট ভর্তি, এইচডিইউ, আইসিইউ, এমনকি আপনার হচ্ছে এরপরে আরো এক্সট্রা বেড বাড়ানোর পরেও কোভিড পেশেন্ট আমরা দিয়ে মানে স্থান সংকুলন করতে পারছি না। এদের মধ্যে আপনি কার্ডিয়াক পেশেন্টের কথা জিজ্ঞেস করছেন। আমার পূর্বতন যে স্যাররা যা বললেন তাদের সবার সাথে আমি কম বেশি একমত যে পেশেন্টদের প্রি এক্সিস্টিং কার্ডিয়াক ডিজিজ আছে। কার্ডিয়াক ডিজিজ বলতে সেটা হতে পারে আপনার হচ্ছে যে তার কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে, অথবা যদি কারো যাদের ইসকিমিক হার্ট ডিজিজ আছে, এদের মধ্যে কোভিড এর সিভিয়ারিটি, মরবিডিটি, মর্টালিটি সবকিছুই বেশি। এবং আমরা এই জিনিসটা দেখছি। আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে যে মানে আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা কোভিড হওয়ার পরে তাদের কার্ডিয়াক ডিজিজ ডায়াগনোজ হচ্ছে। কোভিড এর পরে পেশেন্ট গুলি আসছে ট্রপোনিন বেশি নেই। কার্ডিয়াক ট্রপোনিন হচ্ছে একটা কার্ডিয়াক মানে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, মানে হচ্ছে হার্টের যে মাসল, হার্টের মাসল যখন অক্সিজেন কম পেয়ে ধ্বংসপ্রাপ্ত হয় তখন ব্লাডে ট্রপোনিনের পরিমাণটা বাড়ে। আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে পরে গিয়ে ট্রপোনিন বাড়ছে। হ্যাঁ, কাজে অনেক পেশেন্ট আছে যাদের আগে থেকে হার্টের রোগ আছে এবং তাদের মধ্যে আমরা সমস্যা বেশি পাচ্ছি। আর একটা হচ্ছে যাদের মধ্যে আগে থেকে হার্টের রোগ ছিল না, হয়তো প্রেশার ছিল, কারো কারো তাও ছিল না, কিন্তু কোভিড নিয়ে আসার পরে শ্বাসকষ্ট হলো, পরে ইসিজিতে চেঞ্জ করার পরে আমরা দেখলাম যে কার্ডিয়াক ট্রপোনিন তাদের বেশি আসছে। হ্যাঁ, এবং কাজে আমি দুইটা জিনিস দেখলাম। এক হচ্ছে যে যাদের পূর্ব থেকেই হৃদরোগ ছিল তাদের ক্ষেত্রে কোভিডে যেমন জটিলতা বেশি হচ্ছে, আবার যারা আগে হৃদরোগ জানা ছিল না কিন্তু পরে এসে কার্ডিয়াক ট্রপোনিন বেশি পাওয়া গেল, এদেরও আপনার মর্টালিটি বেশি। মানে কোভিড যদিও শুরুতে ধরা হয়েছিল যে এটাকে এটিপিক্যাল নিউমোনিয়া, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা বিভিন্ন অর্গানে আপনার ব্লাড ভেসেল বা রক্তনালী যেগুলো সেগুলো বন্ধ করে দিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি করে। কিডনি যে সমস্যার সৃষ্টি করছে, ফুসফুসে তো করেই, ব্রেইনে করছে, স্ট্রোক নিয়ে আসছে অনেক পেশেন্ট, এবং অনেক পেশেন্ট ডিসচার্জ হওয়ার পরে স্ট্রোক হচ্ছে, এবং অনেকে যাদের আগে থেকেই হৃদরোগ ছিল তাদের হৃদরোগের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, আরো অসুখ বৃদ্ধি পাচ্ছে, এবং আগে থেকে হৃদরোগ জানা নাই এরকম রোগীরা হৃদরোগ নিয়ে আসছে। কাজে এরকম আমরা অনেক রোগী পাচ্ছি। এবং এই ধরনের মানে হৃদরোগ যাদের নতুন করে ধরা পড়ছে, এটা আসলে একটা কোভিড এর জটিলতার কারণ হিসেবে হচ্ছে। কোভিড এর একটা জটিলতা হচ্ছে মানে এটাকে বলা হয় যে শরীরের ভিতরে আমাদের যে প্রদাহের ব্যবস্থাটা, ইনফ্লামেশন, এই প্রদাহটা অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অত্যধিক মাত্রায় হয়। তখন হয় কি, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহের কারণে ক্ষতি হয়, রক্তনালী বন্ধ হয়, ব্রেনে হলে স্ট্রোক হবে এবং হার্টে হলে হৃদরোগ হবে। এবং এই রোগীগুলি আমরা পাচ্ছি যাদের পূর্বতন হৃদরোগ ছিল কিন্তু এবং তারা কোভিড নিয়ে আসছে, অথবা যাদের হৃদরোগ ছিল না কিন্তু পরে আমরা গিয়ে দেখছি হৃদরোগীদের মতোই তাদের এই কার্ডিয়াক এনজাইম গুলো বেশি আসছে। এরকম আসলে একটা কেসটাই আলাদা করে বলা মুশকিল, আমাদের একাধিক রোগী আমরা এরকম পেয়েছি। এবং এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের মানে পূর্বতম একজন বক্তা যেটা বলেন যে এনক্সাপারিন, মানে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা এক ধরনের ওষুধ যেটা রক্ত তরল রাখতে সাহায্য করে। এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মোটামুটি বাংলাদেশে সুলভ। বাংলাদেশে যেসব জায়গায় হৃদরোগের চিকিৎসা হয়, হৃদরোগের ডেডিকেটেড একটা কর্নারি কেয়ার ইউনিট আছে, সেখানে কম বেশি এনক্সাপারিন পাওয়া যায়। বাংলাদেশের প্রায় বড় বড় বেশিরভাগ ওষুধ কোম্পানি এটা তৈরি করে। দাম একটা যদি 60 মিলিগ্রাম কিনতে গেলে 500 টাকা মতো পড়ে। কোভিড এর ক্ষেত্রে দিনে একটা বা দুটা করে দেওয়া লাগে, এরকম খরচ পড়ে। এটা আর কি, ওই জন্য মোটামুটি মানুষজন
কিনতে পারে। আরেকটা হচ্ছে যে কোভিড নিয়ে যেসব রোগী ভর্তি হয়, ডায়াগনোসড কোভিড যারা, তাদের ক্ষেত্রে আমাদের হাসপাতালে অন্তত 5,000 টাকা পর্যন্ত ওষুধ তারা সরকারি খরচে পায়। ফলে এটা তারা এদিক থেকে কিছুটা সুবিধা পাচ্ছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে ওষুধগুলো হৃদরোগের জন্য বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, সেগুলো আমরা এদের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকছি। কিন্তু মুশকিল হচ্ছে যখন মানে যেটা বললাম প্রদাহের যে পরীক্ষাগুলো আমরা করি প্রদাহের জন্য, সেগুলো যখন সবগুলো আমরা পরীক্ষা করে দেখি যে শরীরের প্রদাহের মাত্রা খুব বেশি, তখন কি কি ওষুধ দেওয়া যায়? তার মধ্যে ওষুধের কথা বলতে গেলে হচ্ছে যে সবচেয়ে সুলভ ওষুধ হলো ডেক্সামেথসোন বা স্টেরয়েড, যে কোনো স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে এক ধরনের মানে প্রদাহ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর ওষুধগুলোর একটা। আপনি সুলভতার কথা বললেন, তো এটা বাংলাদেশে খুবই সুলভ একটা ওষুধ, যেটা ব্যয়বহুল না, এটা রোগীরা কম বেশি কিনতে পারে, হাসপাতাল থেকেও সাপ্লাই পায়। হ্যাঁ, কাজেই কোভিডের যদি চিকিৎসা বলেন, প্রথম চিকিৎসা হলো অক্সিজেন। এটা সারা সবাই একমত হবেন যে অক্সিজেন হলো মূল চিকিৎসা। সহায়ক চিকিৎসা হিসেবে এই রক্ত জমা না বাঁধার ওষুধ দেওয়া যায়। প্লাস হচ্ছে এই যে যাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট বাড়তি অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাত্রা রক্তে ঠিক রাখতে হচ্ছে, শুধু বাতাস থেকে অক্সিজেন টেনে যারা রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে পারে না, তাদের ক্ষেত্রে স্টেরয়েডটা দিলে এটা একটা, এবং মোটামুটি দ্রুত দিলে জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে মানে এটা দেখা যাচ্ছে। আর ওষুধের কথা যেহেতু আপনি জানতে চাইলেন, আরো মূল্যবান কিছু ওষুধ আছে, ব্যয়বহুল ওষুধ। ব্যয়বহুল ওষুধের মধ্যে যেটা, এটা নিয়ে এখনো যে ট্রায়াল গুলো আছে খুব আনএকুইভোকাল বা স্পষ্ট কোনো একদম ইতিবাচক মানে ফল আসছে সেটা না, কিন্তু ব্যবহার হয়, বিশ্বব্যাপী ব্যবহার হচ্ছে। সেগুলোর মধ্যে হচ্ছে যেমন ইন্টারলিউকিন 6 ইনহিবিটর, যেটা যেমন হচ্ছে যে টোসিলিজুম্যাব। হ্যাঁ, টোসিলিজুম্যাব, বারিসিটিনিব বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, টোসিলিজুম্যাব পাওয়া যায়। আমাদের যে ডিস্ট্রিক্টে আমি কাজ করি সেই ডিস্ট্রিক্টে পাওয়া না গেলেও পাশের ডিস্ট্রিক্ট থেকে ওরা ডিপো থেকে এনে দেয়। এটা অত্যন্ত ব্যয়বহুল একটা ইনজেকশন, 43,000 টাকা, 45,000 টাকা এরকম দাম। একটা থেকে দুটা ডোজ লাগে, সাধারণত একটা ডোজ দিয়ে মোটামুটি ফল পাওয়া যায়। তবে এইটা সুলভ না এবং এটা অত্যন্ত ব্যয়বহুল, সাধারণ মানুষের জন্য এটা ব্যবহার করা আসলে খুবই কঠিন। এবং এইটাতে আমি এখনো যেটা বললাম যে এটার উপর বড় যে ট্রায়াল গুলো আছে কোনোটাই একদম খুব নির্দিষ্ট হবে। যেমন ডেক্সামেথসোনের ট্রায়াল একদম স্পষ্ট দেখা গেছে যে এটা সাপ্লিমেন্টাল অক্সিজেন, যাদের বাড়তি অক্সিজেন দিতে হয় তাদেরকে দিলে এটা জীবন রক্ষাকারী ওষুধ। টোসিলিজুম্যাবের ক্ষেত্রে এখনো একেবারে ওরকম সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে মানুষ যেহেতু শেষ চেষ্টা একটা করে, অনেক সময় অনেকে এই জিনিসটা আমরা আলোচনা করে, এই ডিসিশন গুলো বড় ধরনের ডিসিশন আমরা সবাই মিলে একটা বৈঠক মতো করে সেটার থেকে সিদ্ধান্ত নিয়ে এটা ব্যবহার করি। এই ওষুধটা কম ব্যয় মানে কম পাওয়া যায়, কিন্তু এটা অনেক ব্যয়বহুল। আর আরেকটা জিনিস একটু বলবো, সময় আছে? জি হ্যালো, জি অবশ্যই। মানে কোভিড আসলে যে অসংক্রামক রোগের সাথে কোভিড এর সম্পর্কটা, মানে এখানে এটা রোগীরা পড়ে যাচ্ছে শাকের করাতের মধ্যে। হ্যাঁ, মানে কিছুদিন আগে পর্যন্ত খুব এই অবস্থা ছিল। সেটা হচ্ছে যে এক হলো কোভিড এর কারণে অসংক্রামক রোগের চিকিৎসার যে লোকবল এবং বরাদ্দ, অর্থ বরাদ্দ, এটার একটা অংশ চলে যাচ্ছিল কোভিড চিকিৎসায়। এক, দুই হলো যে দেখা যাচ্ছে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্টে অথবা সার্জারি অবশ্য ঠিক সরাসরি অসংক্রামক ব্যাধির মধ্যে ওইভাবে পড়ে না, তবে যদি ম্যালিগনেন্সি সার্জারি হয় সেক্ষেত্রে বলা যাবে সেটা আছে। সেখানে একজন বা একাধিক কোভিড রোগী আসে, তখন ওই ডিপার্টমেন্টটা কিছুদিনের জন্য লকডাউন হয়ে যাচ্ছে। আমাদের আইসিইউতে এই সমস্যা হয়েছিল এক সময় শুরুর দিকে আর কি। হ্যাঁ, এর ফলে এবং দেখা যাচ্ছে যে একটু আগে আপনি যে প্রশ্নটা বললেন যে ইকো করা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইকো আমরা মাঝখানে করাতে পারছিলাম না। হ্যাঁ, যে রোগীগুলি আমরা কোভিড, আমার ডায়াগনোসড কোভিড, আমার ইকো করা দরকার, আমি ইকো করতে পারছি না। হ্যাঁ, সোনোলজিস্ট, আমাদের অনেকজন সোনোলজিস্টের মানে কোভিড হয়েছে এবং তারা সেরে উঠছেন। তারপরে হচ্ছে যে এই পরীক্ষাগুলি আমরা প্রথমে করতে পারি নাই। হ্যাঁ, আরেকটা হলো যে কোভিড বেচারা যাদের এই রোগীগুলি, তারা ফলো আপে আসতে পারছিল না, এই কারণে ঠিক মতো টাইমলি ফলো আপ হচ্ছিল না, এবং দেখা যাচ্ছে যে এদিকে তাদের ফলো আপ হচ্ছে না, এদিকে তারা প্রয়োজনীয় পরীক্ষা করতে পারছে না, আবার তাদেরই কোভিড এর দে হ্যাভ টু বেয়ার দ্য ব্রান্ট, তাদেরই কোভিড এর জটিলতাগুলি বেশি। এটা একটা খুব মানে নন কমিউনিকেবল ডিজিজের রোগীদের উপরে আসলে কোভিড একটা বিরাট অভিশাপ। হ্যাঁ, এখন আস্তে আস্তে একটু পরিস্থিতিগুলি উন্নতি হচ্ছে, এখন আমরা একটু ইকো করাতে পারছি, আল্ট্রাসাউন্ড করাতে পারছি, পরীক্ষাগুলি করায় কিছুটা আমাদের সুবিধা হচ্ছে এই জিনিসগুলি করা। আরো একটা জিনিস হচ্ছে যে মানুষের বিভিন্ন আলোচনার কারণে আসলে একটু সচেতনতা বাড়ছে, যাদের হৃদরোগ আছে, যাদের শ্বাসকষ্ট আছে বা যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, তারা এখন জানে যে এই রোগগুলি আমার মানে জীবনযাত্রার যে প্রক্রিয়াগুলি যেগুলোর মাধ্যমে এগুলি কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়, সেগুলি করে নিয়ন্ত্রণ করতে হবে, করলে কোভিড এর মানে যে ভয়ঙ্করত্ব সেটা আমার উপর কমে আসবে, এই জিনিসগুলি তারা কিছুটা জানে। তবে এটা হচ্ছে শিক্ষিত এবং মানে নাগরিক
সমাজের যারা লোকজন তারা বেশি জানে, তবে এই বিষয়গুলি গ্রামের লোকজন এরা তেমন একটা জানে না, অথচ এরা আমাদের দেশের একটা বড় অংশ, এবং এনাদের মধ্যেও এই নন কমিউনিকেবল ডিজিজ প্রচুর পরিমাণে আছে। এনাদের কাছে যদি এই বার্তাগুলি আরেকটু পৌঁছানো যেত তাহলে ভালো হতো। যেমন গ্রামের দিকে আমার তো একদম মানে প্রত্যন্ত জায়গায় কাজ করছি, এখানে কিন্তু এখন একটু আগে স্যার যেটা বললেন যে মানুষের মধ্যে সচেতনতা গুরুতরভাবে কমে গেছে, এখন মাস্ক পরে না মানুষজন, এই সমস্যাগুলি বৃদ্ধি পাচ্ছে এখন। হ্যাঁ, এই সমস্যাগুলো আমরা ফেস করছি। ধন্যবাদ শাহ আহমেদ ভাই, আমি অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতাগুলো। আমি এখন একটু আবু শাহিন স্যার আপনার কাছে আসতে চাচ্ছি। স্যার আপনি তো আছেন? আবু শাহিন স্যার, আবু শাহিন স্যার। আবু শাহিন স্যার যদি একটু আপনার ভিডিওটা একটু যদি অন করেন। স্যারকে পাচ্ছি না, আমি আবু শাহিন স্যারের কাছে আবার পরে আসব। তাহলে আমি এখন একটু শফিক শাহরিয়ার স্যার, আপনি তো লাইনে আছেন স্যার, আপনি কি আপনার ভিডিওটা একটু অন করবেন? শফিক শাহরিয়ার স্যার, শফিক শাহরিয়ার স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আবু শাহিন এবং শফিক স্যারের কাছে আসবো আবার। মোহাম্মদ মাহফুজুল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাহফুজ স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। তাহলে ওষুধের ক্ষেত্রে দেখেন যে কোভিড যখন প্রথম আসার পরে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার আমাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় আসলো যে হাইড্রোক্সিক্লোরোকুইন কোভিড এর জন্য খুব ভালো কাজ করে। তার পরবর্তীতে আসলো যে আপনার হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরো অন্যান্য ড্রাগস গুলি যখন আসলো, মানুষ মার্কেট থেকে এগুলো কিনে তারা খাচ্ছিল। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যে কোভিড এর রোগীগুলো দেখেছেন, তাদের ভিতরে এই ড্রাগস আগে থেকে খেয়ে নেওয়া রোগীর সংখ্যা কেমন ছিল, এবং তাদের সাথে কার্ডিয়াক ডিজিজ বা এরকম কোন সংশ্লিষ্টতা আপনি দেখেছেন কিনা, বা যারা আগে ওষুধগুলো খেয়েছেন তাদের কার্ডিয়াক কোমরবিডিটি গুলো কেমন ছিল আপনার জানা মতে? ধন্যবাদ। আসলে এই প্রথম দিকে যখন কোভিড প্যান্ডেমিক শুরু হলো এবং পরবর্তীতে যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনের যে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, সেটা আসলে আমাদের সবারই জানা। আমি ঢাকা মেডিকেল কলেজের যে মৃত রোগী আছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের ফাইল নিয়ে কাজ করছিলাম। বিশেষ করে প্রথম দিকের যে যারা ডেথ গুলো আছে, সেই ফাইলগুলো আমি দেখছিলাম যে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে এই ধরনের হাইড্রোক্সিক্লোরোকুইন এবং যেটা অ্যাজিথ্রোমাইসিন পেয়েছে। ইভেন আমরা আসলে হসপিটালাইজ পেশেন্টদেরও দিয়েছিলাম, যখন আমাদের ন্যাশনাল গাইডলাইনে এবং অন্যান্য জায়গায়ও এটাকে এন্ডোর্স করা হয়েছিল, তখন আমরা এগুলো ব্যবহার করেছিলাম। এবং আরেকটা বিষয় খুব উল্লেখ্য, যে আপনি যেটা বলছিলেন যে কার্ডিয়াক ডিজিজ, এবং আমি যে ডেথ ফাইল গুলো দেখছিলাম যে ওর মধ্যে মোস্ট অফ দ্য পেশেন্টের কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে ইন দ্য ফর্ম অফ করোনারি আর্টারি ডিজিজ অথবা হার্ট ফেইলিওর। এদের সংখ্যাটা অনেক বেশি, এবং একই সাথে এদের আসলে এক্স্যাক্টলি হাইড্রোক্সিক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন এগুলা এই ডেথ গুলোতে আরো কোনো ভূমিকা রেখেছে কিনা, এটা আসলে ইন জেনারেলি ওই ফাইল গুলো দেখে বলা মুশকিল। তারপরেও মনে হয়েছে যে এই সংখ্যাটা বেশ বেশি। যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকেই দেখলাম যে হাইড্রোক্সিক্লোরোকুইন পেয়েছে এবং অ্যাজিথ্রোমাইসিন পেয়েছে, যেটা প্রথম দিককার ডেথ গুলোতে, এবং তাদের অনেকের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। তো আসলে এটা অনেক আইভারমেকটিনটার কি অবস্থা ছিল? আইভারমেকটিনটা অতটা আমরা এখনো ডেথ ফাইল গুলাতে ওইভাবে পাই নাই, এটা পরের দিকে আসছে। মানে আগের ডেথ গুলো আমি যেটা দেখছিলাম, পরবর্তীতে আইভারমেকটিন এর সাথে যোগ হয়েছে এবং পরবর্তী মৃত্যুগুলোতে আমরা এগুলা পাচ্ছি।
আসলে এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং পরবর্তী আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন এগুলা ইউজ হয়েছে আমাদের দেশে। তো আসলে এই ড্রাগ ইউজের ক্ষেত্রে কোনটাই আসলে সায়েন্টিফিক এভিডেন্স বেসড যে প্র্যাকটিস, সেটা তো আসলে চরমভাবে অপ্রতুলতা লক্ষণীয়। যে আমরা এই প্যান্ডেমিক আমাদের বুঝে দিয়েছে যে আমাদের অনেক ডেফিসিয়েন্সির জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে টু অ্যাডহেয়ার দ্য এভিডেন্স বেসড প্র্যাকটিস, যে এই জায়গাটাতে আমাদের অনেক ঘাটতি ছিল এবং এটা আসলে আমাদের বেশ ঘাটতি রয়েছে। ফলে আমাদের এখানে দেখা যায় যে এই জায়গাগুলো যে যার যেমনটি মনে হচ্ছে, ইভেন শুধু মানে জনসাধারণের দোষ দিলেই হবে না, যারা খুবই মানে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করছেন, একই সাথে ডাক্তাররাও এটা প্রমোট বেশি করার ফলে এই পলিফার্মেসিটা খুব মানে মানে ভয়াবহ প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়েছে এই কোভিড এর সাথে সাথে। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনাকে ধন্যবাদ। তো আমার তো মনে হয় যে আমাদের এটা একটা বড়, হয়তো আমরা রেট্রোস্পেক্টিভলি আপনাদের যে ডাটাগুলো আছে এখান থেকে এই বিষয়গুলো বোধহয় পলিসি লেভেলে একটু আলোচনার জন্য একটা বড় এভিডেন্স হতে পারে এবং সরকারকে সহযোগিতা করতে পারে। আমাদের সাথে অদূর চৌধুরী স্যার যুক্ত হয়েছেন। স্যার, আমরা একটু আপনার কাছ থেকে এখন চাই, আমরা অনেকের কাছ থেকে আলোচনা শুনলাম, আলোচনা শুনে যেটা আমার ব্যক্তিগতভাবে স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার, যে আমাদের এই কোভিড আসার পরে থেকে তো স্যার আমাদের ট্রিটমেন্ট গাইডলাইন, ন্যাশনাল ট্রিটমেন্ট গাইডলাইন ফর কোভিড-19 যেটা ছিল, বারবার এটা রিভিশন হয়েছে। এই জায়গায় স্যার আপনাদের কার্ডিওলজিস্টদের ইনপুটটা কেমন ছিল স্যার, এবং আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন যে এই গাইডলাইনটা তৈরি করতে গিয়ে কার্ডিয়াক পার্সপেক্টিভ বা নন কমিউনিকেবল ডিজিজ পার্সপেক্টিভ কতটুকু অ্যাড্রেস করা হয়েছে, এবং সেখানে এখনো কোনো গ্যাপ আছে কিনা স্যার আপনার অভিজ্ঞতা থেকে স্যার আপনি একটু শেয়ার করেন। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে গাইডলাইন যখন প্রথম করা হয় কার্ডিওলজিস্টের পক্ষ থেকে কোনো রকম ইনপুট নেওয়া হয়নি। এটা ধরে নেওয়া হয়েছিল, করেছেন মেইনলি ইন্টার্নিস্টরা, এমনকি চেস্ট স্পেশালিস্টের কোনো ইনপুট ছিল না। খুব এটা অবাক করার কথা, কিন্তু তাই ছিল। ওটা পিওরলি ইন্টার্নিস্টদের দ্বারা করা হয়েছিল এবং তারা করেছেন যেটা যে বাইরে যে এভিডেন্সগুলো আছে সেগুলো থেকে দেখে এটা কালেক্ট করেছিল। এবং একটা জিনিস আমি বারবার বলি, এগুলো কিন্তু গাইডলাইন না, গাইডেন্স। গাইডলাইন কবে আসবে? 2 বছর যাক, এই রোগটা সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, শুনি, বুঝি, গবেষণা হোক, রিপোর্টগুলো আসুক, অথেন্টিসিটি প্রমাণ হোক, তারপরে যখন আমরা কথাগুলো বলবো সেটা গাইডলাইন। এখন যেগুলো আছে সেটা নির্দেশনা, সহায়িকা মাত্র, গাইডেন্স, নট গাইডলাইন। কাজে আমাদের টার্মিনোলজিতেই প্রথমে ভুল ছিল, এটা আমার দৃষ্টিভঙ্গি। 2 নম্বর, আপনি খেয়াল করে দেখবেন সারা দুনিয়াতে কি হচ্ছে। যে ওষুধটা খুব সস্তা সেটা নিয়ে কারো কিন্তু মাথা ব্যথা নেই, কারণ ওটা নিয়ে গবেষণা করে কারো বেনিফিট হবে না। একটা গবেষণায় অনেক কোটি কোটি টাকা লাগে, ডলার লাগে, সেটা কে দিবে? ড্রাগ কোম্পানি। তার তো ওই পয়সাতে উঠাতে হবে কোথা থেকে। একটা নতুন ওষুধ যদি সেটা ইনভেস্ট করতে পারে, সেটা উঠিয়ে আনতে পারবে, সেটা নিয়ে সে গবেষণা করতে রাজি। কাজে সস্তা ওষুধ নিয়ে সে সহজে কিন্তু করবে না। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে রিপারপাজিং অফ দ্য ড্রাগ। একটা ড্রাগ, পরীক্ষিত ড্রাগ অন্য ওষুধে রেগুলার ইউজ হচ্ছে, সেটা রিপারপাজ করছি আমরা, যে এখানে কাজ করি কিনা। এই যে ডক্সিসাইক্লিনের কথা বলা হচ্ছে, এজিথ্রোমাইসিনের কথা বলা হচ্ছে, আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স দিই। একটা গ্রুপ বলছে হ্যাঁ এজিথ্রোমাইসিন দিয়ে আমাদের রুগী মৃত্যুহার বাড়ানো হচ্ছে, আবার আমি সাথে সাথে দেখাবো বাইরে স্টাডি করে দেখাচ্ছে না মৃত্যুহার এমন কিছু বাড়েনি। হ্যাঁ, এজিথ্রোমাইসিন যে ট্র্যাক রেকর্ডের অরিজিনাল রেকর্ড যদি দেখি, এটা তো বহু বছর ধরে ইউজ হচ্ছে, তাই না? 2-3 দশক ধরে ইউজ হচ্ছে। সেখানে কি এজিথ্রোমাইসিন ইনডিউসড এরিথমিক ডেথকে আমরা খুব পাইনি। আমি নিজে কিন্তু আগেও এজিথ্রোমাইসিন ইনডিউসড ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আমি দেখেছি, ডেথ দেখিনি, কিন্তু এরিথমিয়া দেখেছি। কাজে কথাটা পুরোপুরি ঠিক হচ্ছে না। কথা হচ্ছে কোভিডে কেন প্রবলেম হচ্ছে। কোভিডের ক্ষেত্রে প্রবলেম আমার এটা হাইপক্সিয়া তৈরি করছে, অক্সিজেন সাপ্লাই ঝামেলা হচ্ছে, হার্টকে এফেক্ট করছে,
হার্টটা অলরেডি ইরিটেটেড, তার মধ্যে যদি এজিথ্রোমাইসিন দিয়ে আমি কিউটি প্রলং করি তাহলে আমার এরিথমিয়ার চান্স অবশ্যই বেড়ে যাবে। খুবই যুক্তিসঙ্গত সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত, আমি একদম 100% একমত। হাইড্রোক্সিক্লোরোকুইন প্রথমে এটা বলা হচ্ছিল, আমাদের গাইডলাইনে বলা হয়েছে, এমনকি ইন্ডিয়াতে এখনও তারা ইউজ করছেন। তারা তো একেবারে না বুঝে ইউজ করছেন না, কিছু করছেন, কিন্তু আমরা কিন্তু এভিডেন্স যা দেখেছি সিভিয়ার কোভিডে হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা মানে মৃত্যু হার বেড়ে যাচ্ছে। তার মানে এটা আদৌ কাজ করে কিনা এটাও কিন্তু আমরা শিওর না। এখন কিছু কিছু গবেষণা বলছে এটা হয়তো আর্লি স্টেজে করতে পারে, কিন্তু কোনো স্ট্রং কোনো এভিডেন্স নাই। বরং মডারেট টু সিভিয়ার কোভিডে এটা ইউজ করলে বরং মৃত্যু হার বাড়ার সম্ভাবনা, ওটার এভিডেন্স আমরা পাচ্ছি। কাজে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু এখনকার গাইডলাইনগুলো অ্যাবান্ডন করেছি। আইভারমেকটিনে অনেকগুলো অবজারভেশনাল স্টাডি আছে, অবজারভেশন স্টাডিগুলো কিন্তু পজিটিভ। আরসিটি হয়েছে, হবে না। এটা এত সস্তা ওষুধ, এটা নিয়ে আরসিটি করতে গেলে যে ইনভেস্টমেন্ট করা দরকার কেউ করতে রাজি না। থিওরিটিক্যালি ল্যাব টেস্টে এটা হাইলি সাকসেসফুল, ক্লিনিক্যালি কতটা সাকসেসফুল আমরা কিন্তু ক্লিনিক্যালি কিছু কিছু ডাটা পাচ্ছি, বাংলাদেশ থেকেও ডাটা এসছে, পিওরলি অবজারভেশনাল, তার মানে এভিডেন্সটা খুব উইক। তবে কার্ডিওভাস্কুলার পয়েন্ট অফ ভিউতে অ্যাটলিস্ট এটা খুবই নিরাপদ ড্রাগ, আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই। আর দ্বিতীয়, এটা খুবই সস্তা, অন্তত ফাইন্যান্সিয়ালও লস করাচ্ছে না। রেমডিসিভির নিয়ে প্রথম দিকে বলা হচ্ছে যে হ্যাঁ মনে হয় কাজ হচ্ছে, আমাদের কিন্তু অবজারভেশন হলো রুগীর যদি আর্লি এটা শুরু করা হয় মনে হচ্ছে যেন এটা কাজ করে, কিন্তু এভিডেন্স কী বলছে, খুব রিসেন্ট এভিডেন্স বলছে যে মডারেট টু সিভিয়ার কোভিডে এটা ইউজ করে আসলে খুব বেশি কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। টসিজুলামাব হই কাণ্ড রই ব্যাপার, খুব দামি ওষুধ, মনে হচ্ছে যেন একদম রাজ্য জয় করে ফেললো, একেবারে রাজকন্যা সহ পেয়ে গেলাম, রাজকন্যা কি মৃত্যু থেকে ফেরত আসা। এখন কি বলছে না টসিজুলামাবে মনে হচ্ছে যে অমনটি কিছু নেই। পরীক্ষিত ওষুধ কোনটা? অক্সিজেন, ডেক্সামেথাসোন এবং অ্যান্টিকোয়াগুলেন্ট, এই তিনটা জিনিস পরীক্ষিত। আর কি? নার্সিং। আমাদের দেশে তাহলে সবচেয়ে আরও পরীক্ষিত কি? মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, এই প্রিভেন্টিভ মেজারগুলো খুব ইফেক্টিভ, ওষুধের মধ্যে এগুলো ইফেক্টিভ। মানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি খুব কমন সেন্সের কথা বলি, যদি কাজও করে, রেমডেসিভির যদি কাজও করে, যখন ভাইরাল লোডটা কম আছে তখন হয়তো কাজ করলেও করতে পারে, কারণ এর ক্ষমতা খুব কম। ভাইরাল লোড যখন বেড়ে যাচ্ছে তখন এটা দিলেও কি না দিলেও কি ওটা পেরে উঠবে না, ওই শত্রুর সাথে সে ফাইট করে পেরে ওঠার কথা না, আমরা তাই দেখতে পাচ্ছি। কাজে এখন যদি এটা এক্সটেন্ডেড কিন্তু FDA রিসেন্টলি বলেছে এক্সটেন্ডেড যেটা ইউজেস, সেখানে তারা বলেছে কিন্তু রেমডেসিভির সব হসপিটালাইজড পেশেন্টকে দিতে, ইররেসপেক্টিভ অফ ক্লিনিক্যাল স্ট্যাটাস। তার মানে তাদের কিন্তু পার্সপেক্টিভ চলে আসতেছে যে এটা আর্লি দিলে হয়তো বেনিফিট হবে। প্রমাণ কি আছে? প্রমাণ এখনো আসেনি, কিন্তু হয়তো আসবে। কিন্তু ওই মাইল্ড টু মডারেট ডিজ হয়তো কাজ করবে, মডারেট টু সিভিয়ার ডিজে মনে হয় না। নার্সিং আর অক্সিজেন আর ডেক্সামেথাসোন আর অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া অনেক কিছু কাজ করবে বলে মনে হয় না। কার্ডিয়াক পেশেন্ট সবাই কিন্তু আমরা বলছি ওই যে দেখা গেছে বাইরের স্টাডিতে মেল সেক্স, এজ, ওবেসিটি, কার্ডিওভাস্কুলার প্রবলেম, তার যদি স্ট্রোক হয়, তার যদি হার্ট অ্যাটাক হয়, তার যদি বাইপাস করা থাকে, তার যদি রিং বসানো থাকে, তার অলরেডি অ্যানজিওগ্রাম করে হার্টের ব্লক আছে এটা দেখা যায়, এইসব রোগীর মৃত্যুর হার সাধারণ রোগীদের থেকে প্রায় 5 গুণ বেশি। কাজে এদের ক্ষেত্রে হাই রিস্ক পেশেন্ট, এদের ক্ষেত্রে আর্লি হসপিটালাইজেশন, আর্লি ট্রিটমেন্ট প্রয়োজন। ওই যে একটু আগে অভিজ্ঞতা শেয়ার করেছেন শিশির দা, যে আমাদের স্যার যে মারা গেছেন, যে তার কিন্তু হাই রিস্ক পেশেন্ট ছিল, ওনার কিন্তু আগে, উনি কিন্তু ক্যান্সার আরও প্রবলেম ছিল না, ওরকম ওনার কিন্তু আগেই ভর্তি হওয়া উচিত ছিল, এবং সেটা হয়নি থেকে পরে যখন ভর্তি হন তখন আমরা কিছু করতে পারলাম না। অল্প কিছু জিনিস দেখা গেছে কার্ডিওভাস্কুলার পয়েন্ট অফ ভিউতে, আমি আর 1 মিনিট সময় নেব, যে যদি ইলেকট্রোলাইটটা একটু ঠিক রাখা যায়, যে পটাশিয়ামটা যদি একটু হাই আপ রাখা যায়, একটা স্টাডি বলছে যে অ্যারাউন্ড 4.5 যদি রাখা যায় এরিথমিয়ার চান্স অনেক কম। ম্যাগনেসিয়াম যদি হাই রাখা যায় এরিথমিয়ার চান্স কম। কারণ সেগুলো আমাদের খেয়াল করা দরকার। আমরা কিন্তু প্রচুর পেশেন্টের ব্রেডিকার্ডিয়া পাচ্ছি। এই ব্রেডিকার্ডিয়াতে কিন্তু লং কিউটির পেশেন্ট যদি থাকে তাহলে কিন্তু তার ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, খারাপ অ্যাবনর্মাল বিট, এরিথমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজে ব্রেডিকার্ডিয়া যাতে না হয় সেটার একটু ব্যবস্থা করা উচিত। আর পোস্ট কোভিড রুগী ভালো হয়ে বাড়ি গেছে, তারপরে তাদের প্রবলেম দেখছি আমরা বেশ, তাদের অনেকেরই সাংঘাতিক রকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস টেকিকার্ডিয়া, হার্ট রেট অনেক বেশি থাকছে। তখন আমরা খুব অল্প ডোজে তাকে বিটা ব্লকার দিচ্ছি অথবা ইভাব্রাডিন দিচ্ছি, সপ্তাহখানেক পরেই তারা সেটেল করে যাচ্ছে, কিন্তু তাদের এই প্রবলেমটা হচ্ছে।
লং কোভিড পরবর্তীতে কী হবে আমরা জানি না। কিছু পেশেন্ট আমরা পেয়েছি, অলরেডি আমরা কেস রিপোর্টও করেছি এটা, সেটা হলো রুগী ভালো হয়ে বাড়ি গেছেন, কোভিড নেগেটিভ হয়েছে, 3-4 সপ্তাহ পরে হঠাৎ করে আবার খারাপ হয়ে যাচ্ছেন, শ্বাসকষ্ট, সাংঘাতিক অবস্থা, হার্ট ফেলিওর, হার্টের অবস্থা খুব খারাপ। তাদের দেখা গেল যে তখন তাদেরকে স্টেরয়েড এবং ওই যে ট্রোসিজোলিমাব দিয়ে তাদেরকে, মানে তাদের আবার একটা সাইটোকাইন স্টর্ম সেকেন্ড টাইম হচ্ছে। কেন হচ্ছে, কি হলো আমরা পরিষ্কার বুঝছি না, কিন্তু তাদের ক্ষেত্রে কার্ডিয়াক প্রবলেম হচ্ছে। আমরা কিছু পেশেন্টকে সেভ করে আনতে পেরেছি, তাদের ক্ষেত্রে দেখা গেছে ব্লাড কালচার, প্রোক্যাল সব নেগেটিভ, মানে তাদের সেকেন্ডারি ইনফেকশন হয়নি, কিন্তু সেকেন্ডারি আবার ইমিউন রেসপন্সটা হয়েছে। কেন হলো? এটা কি রিএক্সপোজার, রিঅ্যাক্টিভেশন? উই ডোন্ট নো দ্য আনসার, বাট ইট হ্যাপেন। এবং দে রেসপন্ডেড ওয়েল টু হাই স্টেরয়েড ডোজ। ইউজুয়াল যে 6 মিলিগ্রাম কিন্তু ইয়েতে স্টেরয়েড ডোজে না, হাই ডোজে উইথ ট্রোসিজোলিমাব দে রেসপন্ডেড অ্যান্ড গেট ওয়েল। খুব খারাপ অবস্থা থেকে ভেন্টিলেটর থেকে আমরা উঠে আনতে পারছি এরকম কিছু পেশেন্টকে, এবং খুব র্যাপিডলি। সিআরপি 124 থেকে 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে 24-এ চলে আসতেছে এরকম রেসপন্স। বাট উইথ দ্যাট, তো এগুলো হলো অভিজ্ঞতা, আমরা শিখছি এবং শিখব, এবং ওপেন মাইন্ড রেখে আমরা অ্যাপ্রোচ করতে হবে। এটা আমার বক্তব্য। স্যার, আমি এইখানে একটু দুটো পয়েন্ট একটু আপনার কাছে হেলথ সিস্টেম পার্সপেক্টিভ থেকে একটু আপনার সাজেশন চাই বা রিকমেন্ডেশন নেওয়ার। যে একটা হলো যে আমাদের অনেকেই আজকের আলোচনায় বললেন যে ইকোকার্ডিওগ্রাম করা ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক ছিল ডিউরিং কোভিড। হয়তো স্যার মোবাইল ইকোকার্ডিওগ্রাম আমাদের দেশে কম আছে, বা অন্যান্য ফ্যাসিলিটিস গুলো বা ঢাকার বাইরে সেগুলো নেই। সেই জায়গা থেকে স্যার আপনি কি মনে করেন লজিস্টিক এই সাপোর্ট গুলো এসেনশিয়াল? একটা প্রশ্ন স্যার। সেকেন্ড প্রশ্নটা হলো স্যার, আপনি যে পয়েন্ট অফ ডিসকাশন গুলো করলেন, এখন আমরা স্যার যে ন্যাশনাল কোভিড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডেন্স যদি স্যার বলি, আপনার যে সাজেশনগুলো বা আপনারা যারা কার্ডিওলজিতে কাজ করছেন, এবং আমার কাছে মনে হয় স্যার এনসিটিতে যারা কাজ করছেন তাদের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে। সেই গাইডলাইনে বা গাইডেন্সে যেটাই স্যার আমরা বলি না কেন, সেটাতে স্যার আপনি মনে করেন কিনা যে এই জিনিসগুলো আরো ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ, এনসিডি পয়েন্ট অফ ভিউ থেকে ইনক্লুড করা উচিত? অবভিয়াস উত্তর হয়ে করা উচিত, করা হবে কি না সেটা হচ্ছে কর্তৃপক্ষের ব্যাপার। আচ্ছা, আমি ওই ইকোর ব্যাপারটা আসছি। ইকো নিয়ে দুটো প্রবলেম আছে। কোভিড সিচুয়েশনে ইকো যদি আমার ইকোর রিপোর্টটা যদি আমার ট্রিটমেন্ট প্ল্যানকে সিগনিফিকেন্টলি মডিফাই করার সম্ভাবনা থাকে, অনলি শুধুমাত্র তখনই ইকোটা করতে দেওয়া উচিত, আদারওয়াইজ এটা কোনো মানে নেই। আমি নন টাচ টেকনিকের রুগী দেখছি, ইকো করার জন্য এত ব্যস্ত হয়ে গেলাম কেন? আমার যেটা আপত্তি, ইসিজিটা ইজিলি করা উচিত, এটা করা হচ্ছিল না। এর কারণ হলো যে আমার যে টেকনিশিয়ান আছে, যারা আছে, তাদেরকে যদি আমি নিরাপত্তার ব্যবস্থাটা করি, তাদেরকে যদি নিরাপত্তা কীভাবে সে নিরাপত্তা করতে পারবে এটা যদি তাকে আমি রিঅ্যাসুরেন্স না দিই, তাকে ম্যাটেরিয়ালগুলো না দিই, সে কিন্তু করতে সাহস পাবে না। এখন তো হচ্ছে, এখন তো সবখানে মোটামুটি হচ্ছে, কারণ তারা শিখে নিয়েছে, তারা বুঝতে পেরেছে কতটুকু নিরাপদভাবে সে করতে পারবে কি পারবে না। কাজে এটা করা সম্ভব। ইকোতে বাইরে বলা হচ্ছে বারবার ফোকাস অ্যান্ড ফোকাস। ফোকাস মানে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, ছোট্ট একটা মেশিন দিয়ে জাস্ট আমি ধরে এখানে দেখে, মোবাইলের মতো আমি দেখে চট করে দেখে নিচ্ছি তার এলভি ফাংশনটা কেমন আছে, হার্টে ওয়াল মোশন কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো পানি আছে কিনা চারপাশে, একটু সেই জিনিসকে আছে দেশে, আমি কিন্তু শুনিনি, আমার দেশে আছে বলে আমি এখনো শুনিনি। দ্বিতীয় হলো ফোকাল কার্ডিয়াক আল্ট্রাসাউন্ড, ফোকাস, সেটার কি ব্যবস্থা আছে দেশে? না, নাই। তাহলে আমাকে রুগীকে ইকো মেশিনের কাছে নিয়ে যেতে হবে, ইকো রুমে নিতে হবে, সেই রুমেকে রুগীকে নিরাপদে, এই কোভিড পেশেন্টকে সে যখন অক্সিজেন পাচ্ছে তাকে কি নেওয়া সম্ভব না। তাহলে আমি তার কাছে রুগীর কাছে কি করা দরকার? অল্প কিছু জায়গায় সেটা ব্যবস্থা আছে, ছোটো আল্ট্রাসাউন্ড মেশিনগুলো, এই ইকো মেশিনগুলো নিয়ে যাচ্ছে পোর্টেবল, কিন্তু তার জন্য ডাক্তারের নিরাপত্তার ব্যবস্থাটা আমাকে খেয়াল করতে হবে। 100-এর উপর ডাক্তার তো শহীদ হয়ে গেছেন, আর কত শহীদ হওয়া দরকার? একটা ডাক্তার, একটা স্পেশালি যে ইকো করতে পারে, সেটা তৈরি তো চট করে এদেশে হয়ে যায় না।
তার সেটা একটা ডাক্তার লস মানে কিন্তু কত বড় লস সেটা আমাকে বুঝতে হবে তো, বিশেষ করে স্পেশালিস্ট যখন লস করি আমরা তো লস করেছি অনেক। কাজে এটা নিরাপত্তা ব্যবস্থাটা আমার করা দরকার। আমাকে ওইরকম ফোকাসের জন্য যে লজিস্টিক সাপোর্টটা মেশিনগুলো দরকার সেটা আমাদেরকে আনা উচিত, অ্যাভেলেবল করা উচিত এবং লোকজনকে ওইভাবে শেখানো উচিত। ডোন্ট গো ফর ডিটেইলি, গো ফর মিনিমাল ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আমার ডিসিশনকে হেল্প করবে। যেটা মেডিসিন ওরা বারবার বলছিলেন যে অনেক সময় আমাদের এটা খুব প্রবলেম হয়ে যায়, রুগীর এটা কি হার্ট ফেলিওর হচ্ছে জানি না তো আমরা, কিন্তু করে দেখাচ্ছে ইসি তো ওরকম চেঞ্জ হতে আসছে না, ইকো করে দেখা গেল গ্লোবাল হাইপোকাইনেসিয়া, তার মানে আসলে তার কার্ডাইটিস হয়ে গেছে। কার্ডাইটিসের ট্রিটমেন্ট তো আলাদা, এমআই ট্রিটমেন্ট তো আলাদা, হার্ট অ্যাটাক হলে একরকম ট্রিটমেন্ট, হার্টে ইনফ্লামেশন হলে তার ট্রিটমেন্ট আলাদা। কাজে সেটার জন্য আমাকে ইকোটা আসলে দরকার এবং সেক্ষেত্রে আমাদের এই লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তার ব্যবস্থা, এনভায়রনমেন্টটা যে যেন নিরাপদ হয়। এসি থাকলে তো আরও ছড়াবে ভাইরাস। আমাকে দেখলে নেগেটিভ ভেন্টিলেশন ব্যবস্থা করা উচিত, আছে কোথাও? নাই। ক্যাথ ল্যাবের মধ্যে আছে? নাই। আমি শুধু নাই বলছি, করা সম্ভব। এই করার পিছনে আমরা মনোযোগ দিলে হবে। অনেক জায়গায় আইসিইউ কিন্তু অলরেডি নেগেটিভ ভেন্টিলেশন সুন্দর করে ফেলা হয়েছে, কাজে অন্যান্য জায়গায় এটা করা সম্ভব। আমাদের ইঞ্জিনিয়াররা আছেন তো, তারা এটা করতে পারে, করা সম্ভব। স্যার আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, স্যার আপনার এই বর্তমান সিচুয়েশনে স্যার আমরা কয়েকজনের কাছ থেকে শুনলাম যে জনগণের ভিতরে যে সচেতনতা সেটা আবার কমে এসেছে, জনগণ সেইভাবে সচেতন না। এখন জনগণ সচেতন না হলে তো স্যার এই কোভিড থেকে সার্ভাইভ করা বা কোভিড থেকে মুক্ত হওয়াটা একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে। কার্ডিয়াক যারা পেশেন্ট রয়েছেন, হাইপারটেনসিভ যারা পেশেন্ট রয়েছেন, হয়তো হাসপাতালে আসতে পারছেন না, তাদের জন্য স্যার আপনার কোনো মেসেজ আছে? তাদের এক নম্বর মেসেজ হলো যে ওষুধের তারা খুব স্থিতিশীল আছেন, মোটামুটি ভালো আছেন, ডোন্ট চেঞ্জ, কন্টিনিউ দ্যাট। ইফ পসিবল হ্যাভ সাম টেলিকনসালটেশন। না হলে ওষুধটা বন্ধ করবেন না, চেঞ্জ করবেন না, চালাতে থাকেন। আপনার 3 মাস পরে দেখা করার কথা, 6 মাস পরে দেখা করুন, ওষুধটা দয়া করে খেতে থাকেন, আপনি ভালো থাকবেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং কার্ডিয়াক কোনো ওষুধে কোভিডে কোনো নিষেধাজ্ঞা নেই, এটা খুব ইম্পর্টেন্ট। কার্ডিয়াক কোনো ওষুধে কোভিডে কোনো নিষেধাজ্ঞা নেই। ডায়াবেটিসের 2-1টা ওষুধের নিষেধাজ্ঞা আছে, কার্ডিয়াক কোনো ওষুধে নেই। ডায়াবেটিসে যেমন এম্পাগ্লিফ্লোজেন গ্রুপটা নিষেধ করা হয় যে এটা দেওয়া যেন না হয়। মেটফর্মিনে আগে প্রথম দিকে আমরা বলেছি যে এটা যেন না দেওয়া হয়। খুব রিসেন্ট স্টাডি বলছে যে না, মেটফর্মিন যদি কন্টিনিউ করা হয় তাহলে যদি পেশেন্ট শকে না থাকে, তাহলে হাইপোটেনশন যদি না থাকে, মেটফর্মিনে ক্ষতি করছে না, বরং একটা স্টাডিতে বলছে যারা মেটফর্মিন কন্টিনিউ করছে তাদের মর্টালিটি কম, মরবিডিটি কম। কাজে সেটা বোধ হয় এখন ডিসিশনটা আমাদের একটু অন্যরকম হবে। এই যে আমি বলছিলাম গাইডেন্সের কথা, কেন আমরা শুরুতে বলেছি, 1 মাস আগেও বলেছি মেটফর্মিন খাবেন না, এম্পাগ্লিফ্লোজেন খাবেন না, এখন বলছি মেটফর্মিন বোধহয় দেওয়া যাবে এবং এম্পাগ্লিফ্লোজেন এখনও বন্ধ। এটা চেঞ্জ হচ্ছে ডিসিশনগুলো। আমরা যত শিখব তত আমাদের ডিসিশনগুলো কনক্রিট হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা এই আপনাদের সাথে যে আজকে আলোচনাগুলো করলাম স্যার, আমরা এটা ডকুমেন্টেশন করছি এবং এখান থেকে আমরা একটা পলিসি গাইডলাইন এবং আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে স্যার আমরা একটা স্টেটমেন্ট তৈরি করব। পলিসি যে পেপারটা আমরা তৈরি করবো এবং যে স্টেটমেন্টটা আমরা তৈরি করবো স্যার, এটা আপনাদের সাথে শেয়ার করবো। করার পরে স্যার আমাদের রিজিওনাল ডাব্লিউএইচও এবং রিজিওনাল এনসিডি অ্যালায়েন্স এবং গ্লোবাল এনসিডি অ্যালায়েন্স এবং গ্লোবাল এনসিডি অ্যালায়েন্সের মধ্যে গ্লোবালি ডাব্লিউএইচওর কাছে এটা আমরা অ্যাডভোকেসি হিসেবে নিয়ে যেতে চাই এবং আপনার এই ভয়েসগুলো আমরা সামনে আনতে চাই স্যার, আপনার এই পয়েন্টগুলো নিয়ে। স্যার আমরা ডকুমেন্টসে যখন শুরু তৈরি করবো স্যার, আপনাদের সাথে আমরা শেয়ার করবো এবং আপনাদের সম্মতি নিয়ে আমরা এটা যাদের কাছে আমরা অ্যাডভোকেসি হিসেবে দিতে চাই তাদের কাছে আমরা পৌঁছে দিই। আমি স্যার আপনার পরে একটু আমরা অনুষ্ঠানে শেষ করতে চাই, আমি শিশির স্যারের কাছে 1 মিনিটে স্যার আপনার কোনো ফাইনাল রিকমেন্ডেশন আছে কিনা একটু শুনতে চাচ্ছি স্যার। শিশির স্যার কাকে বলছেন? আমাকে? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ।
আমার হচ্ছে যে কোভিড-19 যে আমরা আক্রান্ত হচ্ছি সেটা একটা অ্যাকিউট একটা ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এবং এটার সাথে আপনারা এনসিডির সাথে একটা ট্যালি করে, এটাই আজকের মানে বক্তব্য বিষয় ছিল যে এনসিডির সাথে কি ইন্টারাকশন। তো আমাদের দেশ কিন্তু এখন ডাবল বার্ডেন, বিয়ারিং দ্য ডাবল বার্ডেন, আমরা বলি এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন, অর্থাৎ এনসিডিগুলো বাড়ছে এবং বলা হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজগুলো কমছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেবল ডিজিজগুলো শুধু বাড়ছেই না, নন কমিউনিকেবল ডিজিজগুলোও বাড়ছে, মানে কমিউনিকেবল ডিজিজগুলো বাড়ছে এবং তাদের যে সমস্ত পেশেন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলোর সাথে এনসিডির একটা বিরাট ইন্টারাকশন হয়ে যাচ্ছে। তার মানে এনসিডি যাদের ক্ষেত্রে আছে তাদের কিন্তু কমপ্লিকেশনগুলো বেশি হচ্ছে। তো এনসিডির প্রিভেনশন প্ল্যাটফর্মটাকে বাংলাদেশে জোরদার করা খুব ইম্পর্টেন্ট টু গেট রিড অফ দি কমপ্লিকেশনস অফ ইনফেকশাস ডিজিজ। এটা হচ্ছে আমার একটা কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের হাসপাতালগুলি এই সমস্ত ইনফেকশাস ডিজিজ মোকাবেলা করার জন্য কিন্তু মানে এখানে বিল্ট ইন কোনো স্ট্রাকচার নাই, ছিল না। তো বাংলাদেশ ইনফেকশাস ডিজিজ মোকাবেলার জন্য বিল্ট ইন স্ট্রাকচার সম্পন্ন কিছু কিছু স্থাপনা তৈরি করা দরকার, যারা ইনফেকশাস ডিজিজ মোকাবেলা করার জন্য যে সমস্ত ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলগুলা মেকানিজমগুলো আছে সেগুলা সেই জায়গায় থাকে। এই দুটো হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটু কাজী রুবায়েত আনোয়ার স্যার, আপনার কাছে আপনার লাস্ট স্টেটমেন্টটা একটু শুনতে চাই, রিকমেন্ডেশন বলেন স্যার, আপনার লাস্ট রিকমেন্ডেশন। কাজী রুবায়েত আনোয়ার স্যার। ধন্যবাদ। ওয়াদুদ স্যারকে সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার রিকমেন্ডেশনটা হচ্ছে স্যাররা, শিশির স্যারের সাথে আমি টোটালি একমত। আর 2 নম্বর হচ্ছে ওয়াদুদ স্যার যেটা বললেন যে আমাদের, বিশেষ করে আমি যখন মেডিসিন কনসালটেন্ট হিসেবে কুয়েটে কাজ করেছি বা এখনও আছি, দ্যাট ইজ দ্য আফটার আসার, এখন আমি কোয়ারেন্টাইনে অ্যাকচুয়ালি। তো এই সময়টা পার করে আবার 6 সাইকেলের জন্য আসলে যাব। তো ওইখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এখনও ওরকমভাবে বিল্ড আপ হয়নি। যেমন হচ্ছে প্রথম দিকে স্যারও বললেন যে প্রথম দিকটা আমি যেটা বলেছি যে ইসিজি করতে পারতাম না আমরা তখন। তো এখন কর্তৃপক্ষকে অনেক বলার পরে, যেহেতু পেশেন্টের এতে খুব সাফারিংস হচ্ছিল, তো তারপরে এখন ইসিজিটা আমরা করতে পারছি। আর ল্যাবের ইস্যুগুলোকে আমরা ল্যাবের যে টেস্টগুলো সেগুলো আমরা করতে পারছি। বাট অন্য যে ইকোর যে ব্যাপারগুলো, সেটা যদি স্যার যেটা বললেন যে যদি আমরা খুব অল্প কিছু, স্যার যে দুটো প্রসিডিউরের কথা বললেন, যেভাবে আমরা যে ইকো যদি করতে পারি, তবে সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের পেশেন্টের বেনিফিটেড হতে পারে। যে আমরা যদি খুব অল্প করে যদি ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, গ্লোবাল হাইপোকাইনেশিয়া, আমার মায়োকার্ডিটিস ডেভেলপ করলো কিনা, এই জিনিসগুলো যদি আমরা দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে ড্রামাটিক্যালি আমরা টু লিসেন দ্য পেশেন্টস suffering actually, and also we can have the good result after treating these patients. আর আরেকটা এই দুটোই হচ্ছে আমি বলবো যে ন্যাশনাল পলিসি। থ্যাংক ইউ স্যার। মনোয়ার স্যার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যদি আপনি লাইনে থাকেন, আপনার লাস্ট রিকমেন্ডেশন। বলেন কি ব্যাপার, কি শুনতে যাচ্ছেন? জি, শুনতে যাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তোমার কোনো রেকমেন্ডেশন আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আসলে মানে কোন ব্যাপারে রিকমেন্ডেশন বলেন? পার্টিকুলার কোনো ব্যাপারে হাইপার এই কার্ডিয়াক ডিজিজের যে প্রবলেমগুলো, সেটা থেকে আপনার কোনো রিকমেন্ডেশন আছে? কি করা উচিত আমাদের সরকারের বা হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থাতে? স্বাস্থ্য ব্যবস্থাতে যেমন ওয়াদুদ স্যার যেটা বললেন, আসলে এটাই বাস্তবতা যে মানুষের ওভারঅল শুধু কার্ডিয়াক ডিজিজের ব্যাপারে না, সব ব্যাপারেই আসলে বাস্তব অবস্থা হচ্ছে মানুষকে সচেতন থাকতে হবে। একটা ডেফিনিট প্রিভেন্টিভ মেজার আসার আগ পর্যন্ত, ভ্যাকসিন হোক কিংবা ন্যাচারালি যদি আস্তে আস্তে ডিজিজটা চলে যায়,
তার আগ পর্যন্ত কিন্তু সবাইকে যে একেবারে বেসিক মানে ন্যূনতম যতটুকু সেফটি মিটার অবলম্বন করা উচিত সেটা সবাইকে করতে হবে। যদি পেশেন্ট এবং সাধারণ জনগণ না করে তাহলে কিন্তু ডাক্তার এবং আদার যে অন্যান্য যে সব সম্পর্কিত লোকজন আছেন, সিস্টার, অন্যান্য লোকজন, তারা কিন্তু সবাই ঝুঁকিতে থাকবে। এবং সবশেষে কিন্তু বেলা শেষে কিন্তু এই যত আক্রান্ত হবে যতই হবে এটার মেইন যে মানে ফলটা প্রতিফলটা সেটা কিন্তু ভোগ করতে হয় ডাক্তার এবং আদার হেলথ কেয়ার ওয়ার্কারদের। তাদেরকেই সরাসরি সম্মুখে থেকে জিনিসগুলোকে ফেস করতে হয়। কাজেই সেফটি মেজারকে কখনো অবহেলা করা যাবে না, এটাকে এনকারেজ করতে হবে। আর তার সাথে সাথে যে এটা কমপ্লিকেটেড হওয়ার আগেই চলে আসতে হবে উপযুক্ত চিকিৎসা নেওয়ার জন্য। এবং যাদের বিশেষ করে আগে থেকে হার্টের ডিজিজ আছে তারা যদি সাথে সাথে নাও আসতে পারেন চিকিৎসা চালিয়ে যাবেন। আর তাদের অন্যান্য ক্ষেত্রে তাদেরকে ক্ষেত্রে সচেতনতা কিংবা এটা থেকে মানে যতটুকু সম্ভব প্রতিরোধ করার জন্য চেষ্টা করা, সেটা অন্যদেরকে আরো বেশি থাকতে হবে। আর কোনো অবস্থাতেই করোনা নিয়ে আরো অপেক্ষা করি, বাসায় থাকি, দেখি, যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। যথাযথ আগে থেকে চিকিৎসা ব্যবস্থা অবলম্বন করলে দেরি না হয়ে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাজে পর্যায়ে নাও যেতে পারি অথবা মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। এটাই জোর দিতে হবে আর কি। আর পলিফার্মেসি যেটা অনেক ক্ষেত্রে ওভারট্রিটমেন্ট থেকে বাংলাদেশে মনে হচ্ছে আর কি, সেগুলো আমাদেরকে ইভ্যালুয়েট করে দেখা দরকার যে আসলে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি রাখে না। সেই ব্যাপারে কন্টিনিউয়াসলি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, চেষ্টা করে যেতে হবে, এটাই আমার মনে হয়। ধন্যবাদ। আমি একটু খুবই ছোট করে শাহাব আহমেদ স্যার আপনার কাছে আপনার লাস্ট রিকমেন্ডেশন। আচ্ছা, ধন্যবাদ। রেকমেন্ডেশন আসলে মানে স্যাররা তো সবই বললেন, আমি যে জিনিসটা আমার মানে আরেকটু ভিন্ন একটা জিনিস বলি, সেটা হলো যে আমরা এখন যে সময়টা পার করছি শরতের মধ্যে, এটা ফল, হ্যাঁ, সামনে শীত আসবে। আপনি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করছেন, তো নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যাদের থাকে, আর আরেকটা হলো শ্বাসকষ্ট যাদের থাকে, ফুসফুসের রোগদের, সিওপি, এই রোগীগুলি গুরুতর অসুস্থ হয় কিন্তু শীতকালে। সামনে আমাদের একটা শীত আসছে, এই মুহূর্তে আমাদের একেবারে জনগণ থেকে শুরু করে নিয়ন্ত্রণ যারা করছেন তাদের মধ্যে সবার এক ধরনের একটা আত্মতুষ্টির মতো মনোভাব আসছে যে কোভিড আমরা জিতে ফেলছি বা কোভিড সেরকম গুরুতর কিছু না, এরকম কেমন যেন একটা এক ধরনের গা ছাড়া ভাব আছে। কিন্তু সামনের শীতটা, এই চিত্রটা একেবারে এমন হয়ে উঠতে পারে যখন হঠাৎ করে আমরা আবার এটার ভয়ঙ্করতা নতুনভাবে উপলব্ধি করতে পারি। কাজে এই জন্য এখনো জনসচেতনতা এবং কোভিড পরীক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি করা, পরীক্ষার পরিধি বৃদ্ধি করা, এবং যাতে মানুষ যারা পরীক্ষা করে পজিটিভ আসছে তারা যথাসময়ে চিকিৎসার জন্য আসতে পারে এবং চিকিৎসা পেতে পারে, এই বিষয়গুলির উপরে খুব গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটা না হলে সামনে একটা ভয়াবহ বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে, আমার এটা মনে হচ্ছে। এটা আমার স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে আসছি, আমরা অনুষ্ঠান শেষ করবো অদূত স্যারের মাধ্যমে। স্যার আমি আপনার কাছ থেকে লাস্ট একটা পয়েন্ট জানতে চাই যে আমাদের দেশে এই কার্ডিয়াক ডিজিজের গবেষণার ক্ষেত্রে স্যার একটা বড় গ্যাপ আছে বলে, রিসোর্স গ্যাপ আমি বলবো বা প্রায়োরিটি গ্যাপ আছে, এটা আমরা মনে করি স্যার। এটা আমার ব্যক্তিগত মতামত স্যার। এখানে স্যার এই রিসোর্স গ্যাপটা স্যার কমানোর জন্য, কার্ডিয়াক ডিজিজ রিলেটেড গবেষণা বাড়ানোর জন্য স্যার আপনার সাজেশনটা কি বা কি ধরনের অ্যাডভোকেসি আমাদের করা উচিত? যেটা হয়েছে আমাদের দেশে একটা প্রবলেম হয়ে গেছে কি, আমরা যদি মেরিটোক্রেসিকে সম্মান দিতে না শিখি গবেষণা কোনোদিন এগোবে না। একটা ইয়াং ছেলে যদি দেখে সে অনেক খুব ভালো গবেষণা করলো, ইন্টারন্যাশনাল একটা জার্নালে, খুব নাম করে জার্নালে তার আর্টিকেল পাবলিশ হলো, সে যখন প্রমোশনের জন্য যাচ্ছে সেটা দেশে একটা জার্নালে নিজের মেডিকেল কলেজে পাবলিশ করে ফেলছি, সেটা ইকুইভ্যালেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে, তাহলে কোন বোকা যাবে গবেষণা করতে? এটাই তো প্রবলেম। আমি মেরিটকে যদি সম্মান দেওয়া না শিখি, ডু নট এক্সপেক্ট দ্যাট merit will flourish. Merit will not. I have to pay attention to that fact.
দুধ এবং পানিকে আমি এক করে ফেলছি, এই অ্যাটিচিউডটা আমার বদলানোর ব্যবস্থা করতে হবে। কাজে খালি ফান্ডিং দিয়ে দিলেই হবে না, ফান্ডামেন্টাল যে অ্যাটিচিউডাল প্রবলেমটা সেটা যদি আমি ঠিক করি, দেখা যাবে সবাই গবেষণার দিকে এগোচ্ছে, সবাই ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনের জন্য বেরোচ্ছে। আমার দেশে কি কোথাও ব্যবস্থা করা আছে যে একজন স্টেট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর আগে তাকে জিজ্ঞেস করা হবে তুমি বাইরের কোন কোন কনফারেন্সে বাংলাদেশকে পেপার নিয়ে পাবলিশ করেছো? আমরা যখন বাইরের কোনো কনফারেন্সে যেতে চাই তখন আমাদের কি করতে হয়? আমাদেরকে লিভ নিতে হয় নিজের ইয়ে থেকে লিভ নিতে হয়। কেন? আমি তো আমার এডুকেশন, আমি তো টিচার, আমার পারপাস হিসাবে আমাকে তো ডেপুটেশন দিয়ে এটা যাওয়া উচিত, আমাকে জিজ্ঞেস করা উচিত তুমি যাও নাই কেন? গত বছর তোমার 3টা কনফারেন্স, ভালো কনফারেন্সে তোমার পেপার বা কিছু একটা প্রেজেন্টেশন করা উচিত, তুমি করো নাই কেন? কোথায় সেটা করা হচ্ছে? বরং মনে করা হচ্ছে ও তো বাইরে যাচ্ছে বেড়ানোর জন্য, ব্ল্যাক কোম্পানি সাপোর্ট দিচ্ছে সেই জন্য সে চলে যাচ্ছে। এটাই বলছি, ফান্ডামেন্টাল প্রবলেমটা ফান্ড না, ফান্ডামেন্টাল প্রবলেমটা হলো অ্যাটিটিউডিনাল প্রবলেম। আমি মেরিটকে, গবেষণাকে সম্মান দেওয়া, সাপোর্ট দেওয়া, এনকারেজমেন্ট করা শিখতে হবে, তাহলেই কাজটা উদ্ধার হবে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আমার কথা শেষ। স্যার আপনাকে সবাই যারা আমাদের সাথে আলোচনা করলেন, আমরা এই আলোচনাগুলো ডকুমেন্টেশন করেছেন, আমরা ড্রাফটটা আপনাদের সাথে শেয়ার করব, এবং যেটা স্যার আগেও বলেছি যে পলিসি পেপারটা আমরা তৈরি করবো, চেষ্টা করবো এটা থেকে একটা আমরা কয়েকটা সব গ্রুপগুলোর সাথে আলাপ করছি, আপনাদের সাথে কথা বললাম স্যার। আগামীকাল আমরা ডায়াবেটিক্স, তারপরে ক্যান্সার, এই গ্রুপগুলো থেকে স্যার যে ফাইন্ডিংসগুলো আসবে আমরা চেষ্টা করবো স্যার যে এটাকে একটা সায়েন্টিফিক পেপারে ট্রান্সফর্ম করা যায় কিনা। সেখানে স্যার আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা একসাথে স্যার এই জিনিসগুলো নিয়ে এনসিপি যেন বাংলাদেশে প্রায়োরিটি দেওয়া হয় ইন টার্মস আপনি যেটা বললেন স্যার অ্যাটিটিউড চেঞ্জে, সেই জায়গাটায় আমরা কাজ করবো স্যার। আমি আশা করি স্যার আপনি আমাদেরকে সুযোগ দিবেন। আমরা বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ ফোরামকে স্যার অনেকদিন যাবত আমরা ছোট ছোট অ্যাডভোকেসিগুলো করতাম, আপনাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমরা ইন্টারাকশনগুলো করে একসাথে কাজ করবো এবং আপনাদের সহযোগিতা পেলে স্যার আমরা বিশ্বাস করি আমরা চেঞ্জ করতে পারবো। আপনাদের সবাইকে স্যার ধন্যবাদ জানিয়ে, আপনার অনুমতি নিয়ে এবং সবার অনুমতি নিয়ে স্যার আজকে অনুষ্ঠান এখন শেষ করতে চাচ্ছি। খুদা হাফিজ।